नमस्कार डियर ভিউয়ার্স তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো আমরা আজকের ক্লাসে 18 নম্বর যে প্র্যাকটিস সেট সেটা নিয়ে আলোচনা করব। তোমাদেরকে বলেছিলাম যে টোটাল 30টা প্র্যাকটিস সেট করাবো, তো তার মধ্যে আজকের যে প্র্যাকটিস সেটটা নিয়ে করছি সেটা হচ্ছে কি 18তম। ঠিক আছে, তো দেখো প্রথমেই যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক। মাইটোকন্ড্রিয়া শুধুমাত্র ব্যাকটেরিয়ার মধ্যে থাকে, মাইটোকন্ড্রিয়া সমস্ত জীবন্ত কোষে উপস্থিত থাকে, নাকি মাইটোকন্ড্রিয়া কোনো ঝিল্লি দ্বারা আবদ্ধ নয়, নাকি বাইরের ঝিল্লি ছাড়া মাইটোকন্ড্রিয়াকে মাইটোপ্লাস্ট বলে। তো দেখো মাইটোকন্ড্রিয়া শুধুমাত্র ব্যাকটেরিয়ার মধ্যে থাকে এমনটা নয়, মাইটোকন্ড্রিয়া সমস্ত প্রাণীর মধ্যেই থাকে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া কি সমস্ত জীবন্ত কোষে উপস্থিত থাকে? কিছু কিছু জীবন্ত কোষ থাকে যেগুলোর মধ্যে কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে না। যেসব কোষগুলি হচ্ছে তোমার প্রোক্যারিওটিক কোষ, সেই সব অনেক কোষেই কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে না। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া কোনো ঝিল্লি দ্বারা আবদ্ধ নয়, অবশ্যই মাইটোকন্ড্রিয়া একটা ডবল মেমব্রেন লেয়ার দিয়ে তৈরি। ঠিক আছে, ডবল মেমব্রেন, তার জন্য কি মাইটোকন্ড্রিয়া ঝিল্লি দ্বারা আবদ্ধ। কিন্তু যদি বাইরের ঝিল্লিটাকে বাদ দিয়ে দেওয়া হয়, দেখো এটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া, আমাদের কোষের মধ্যে থাকে কি মাইটোকন্ড্রিয়া, প্রথমত এরকম একটা বাইরের লেয়ার থাকে, তারপর ঠিক এরমভাবে আরও একটা ভেতরে লেয়ার, এবং তারপর এরমভাবে বিন্যস্তভাবে থাকে কি মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়ার এই যে বাইরের লেয়ারটা, এটাকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাকে বলা হচ্ছে কি মাইটোপ্লাস্ট, তখন এটাকে কি বলা হচ্ছে মাইটোপ্লাস্ট। তাহলে এই অপশানটা ঠিক যে বাইরের ঝিল্লি ছাড়া মাইটোকন্ড্রিয়াকে মাইটোপ্লাস্ট বলা হয়। ঠিক আছে, এই যে মাইটোকন্ড্রিয়া এটি কিন্তু সমস্ত ইউক্যারিওটিক কোষ, যেগুলো যার নিউক্লিয়াসটা সঠিকভাবে বিন্যস্ত বা সঠিকভাবে তৈরি হয়েছে তাদেরকে কি বলা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। সেই সমস্ত ইউক্যারিওটিক কোষেই কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে। ঠিক আছে, এবং এই মাইটোকন্ড্রিয়ার হচ্ছে ডবল লেয়ার, তোমাদেরকে তো বললাম ডবল মেমব্রেন, দুটো ঝিল্লি রয়েছে। এরকম ডবল ঝিল্লি দেখতে পাওয়া যায়। এটা একটা তোমাদেরকে মনে রাখার শর্ট ট্রিক আছে, সেটা হচ্ছে কি এই কমন, এই কথাটা মনে রাখবে। ক মানে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, ক মানে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের মধ্যেও কিন্তু ডবল মেমব্রেন দেখতে পাওয়া যায়। এম ফর মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যেও ডবল লেয়ার দেখতে পাওয়া যায়। এবং এন ফর হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, কি এন ফর নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যেও কিন্তু ডবল মেমব্রেন বা ডবল লেয়ার দেখতে পাওয়া যায়। এরপর দেখো মাইটোকন্ড্রিয়া, এই যে মাইটোকন্ড্রিয়া এটাকে বলা হচ্ছে কি কোষের শক্তিঘর। কি বলা হয়? কোষের শক্তিঘর। কারণ কি আমাদের দেহের যেসব শক্তি তৈরি হচ্ছে যেখানে, সেটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়াতে, কারণ মাইটোকন্ড্রিয়াতে আমাদের এটিপি তৈরি হয়। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। এরপর দেখো এই যে মাইটোকন্ড্রিয়া, এটা কি বললাম, এটা বাইরের ঝিল্লিটা, এরপর ভেতরের ঝিল্লিটা, তারপর আছে কি বিন্যস্তভাবে থাকে। এইখানে এক ধরনের ফ্লুইড থাকে। ঠিক আছে, এই যে ফ্লুইডটা এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। এইখানে যে ফ্লুইডটা থাকে তাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স, মনে থাকবে। এরপর দেখো মাইটোকন্ড্রিয়াতে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে কীরকমভাবে শক্তিটা তৈরি হচ্ছে। দেখো আমরা যে খাবারটা খাচ্ছি তার মধ্যে কি থাকছে, গ্লুকোজ থাকে। ঠিক আছে, এরপর এই গ্লুকোজের সাথে যখন আমরা বাইরের থেকে অক্সিজেন নিচ্ছি, অক্সিজেন নেওয়ার পরে গ্লুকোজ এবং অক্সিজেন যখন যুক্ত হচ্ছে, তার ফলে কি তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড একটা তৈরি হচ্ছে, ইউরিন আকারে জল তৈরি হচ্ছে, এবং তার সাথে আরও একটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে এনার্জি। এই এনার্জিটা কী আকারে থাকে, সেটা হচ্ছে এটিপি রূপে থাকে। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি এইভাবেই কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যে আমাদের যে শক্তি, সে শক্তিটা তৈরি হয়। এরপর যদি এটার যে মানে কেমিক্যাল ফরমেশনটা তোমরা দেখতে চাও, তাহলে হচ্ছে এরকম, দেখো সেটা হচ্ছে কি C6H12O6, এটা হচ্ছে কি, এটা হচ্ছে গ্লুকোজ, তার সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে, তাহলে তার ফলে কি তৈরি হচ্ছে, তার ফলে অক্সিজেন যুক্ত হচ্ছে, এবং তার ফলে কি তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, ইউরিন প্লাস 36 অণু এটিপি। ঠিক আছে, এরপর দেখো এটা ব্যালেন্স করে দাও, 6CO2, তাহলে হচ্ছে এখানে 6CO2 হবে, 6H2O হবে, আর এখানে 36 অণু এটিপি। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্ন, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের নিচে কোনো কোষের অর্গানেলটি গুচ্ছ বা সিঙ্গেল ছোট বিন্দু হিসাবে দৃশ্যমান হয়, যা সাইটোপ্লাজমে অবাধে ভেসে বেড়ায়, তাকে কি বলা হচ্ছে। মানে
যদি কোনো একটা কোষের অর্গ্যানকে নিই, একটা কোষকে নিই, সেটা যদি আমরা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে দেখি, তো সেখানে দেখি যে সাইটোপ্লাজমের ওপর একটা ছোট বিন্দু বা একটা গুচ্ছ আকারে কিছু ভেসে বেড়াচ্ছে, তাকে কি বলা হচ্ছে? গলগি অ্যাপারেটাস, নাকি রাইবোজোম, নাকি ভেসিকল, নাকি পারক্সিজোম? তো দেখো, যে ছোট্ট বিন্দুর মতো যেটা ভেসে বেড়ায় তাকে বলা হচ্ছে রাইবোজোম। এই রাইবোজোম কোথায় দেখতে পাওয়া যায়? দেখো, এটা হচ্ছে আমাদের কি একটা কোষের ধরো নিউক্লিয়াস, ঠিক আছে? এই নিউক্লিয়াসের গায়ে কি লেগে থাকে? এরমভাবে তৈরি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে? এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে কি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো যেখানে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যেখানে যেখানে এরকম ডট ডট থাকে সেগুলো হচ্ছে রাইবোজোম। তো রাইবোজোম যেখানে থাকে সেটাকে বলা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং যেখানে রাইবোজোম থাকে না তাকে বলা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কী তৈরি হয়? প্রোটিন। কারণ কি এখানে রাইবোজোম আছে। রাইবোজোম কি? রাইবোজোমকে বলা হয় কোষের প্রোটিন প্রডিউসার, ঠিক আছে? বা প্রোটিন ফ্যাক্টরি অফ সেল কাকে বলা হয়? রাইবোজোমকে। তার জন্য রাইবোজোম এখানে যেহেতু আছে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কি হবে? প্রোটিন তৈরি হবে। এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কি তৈরি হবে? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তোমার লিপিড তৈরি হবে, ঠিক আছে? এটা বুঝতে পেরেছো এই পর্যন্ত? এরপর দেখো রাইবোজোম। রাইবোজোমের মেন কাজ কি? মেন কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, ঠিক আছে? এই যে রাইবোজোম, এই রাইবোজোমের মেন কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, এবং তার জন্য কি বলা হয়? একে সেলের ইঞ্জিনও বলা হয়, ঠিক আছে? সেলের ইঞ্জিন কাকে বলা হয়? রাইবোজোমকে। এরপর দেখো এখানে একটা আছে গলগি অ্যাপারেটাস, খুব গুরুত্বপূর্ণ। এই গলগি অ্যাপারেটাসকে উদ্ভিদ কোষে কি বলা হয়? ডিক্টোজোম। এই প্রশ্নটা কিন্তু প্রায়ই আসে যে গলগি অ্যাপারেটাসকে উদ্ভিদ কোষের মধ্যে কি বলা হয়? কি বলা হয়? ডিক্টোজোম বলা হয়। এবং এই গলগি অ্যাপারেটাসের আবিষ্কারক হচ্ছে ক্যামিলো গলগি। খুব গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটা প্রায়ই এসছে। ক্যামিলো গলগি, তার জন্য এটার নাম হচ্ছে কি? গলগি অ্যাপারেটাস, ঠিক আছে? এরপর দেখো পরবর্তী প্রশ্ন, শুধুমাত্র প্রোক্যারিওটের জন্য অনন্য উপাদান শনাক্ত করো, ঠিক আছে? যেটা এখানে শুধুমাত্র প্রোক্যারিওটিক সেলের মধ্যে দেখতে পাওয়া যায়, সেটি কি? সেটা তোমাদেরকে শনাক্ত করতে বলেছে। নিউক্লিয়াস, নাকি ক্রোমোজোম, নাকি মেসোজোম, নাকি নিউক্লিয়ার মেমব্রেন? তো দেখো, শুধুমাত্র প্রোক্যারিওটিক কোষে দেখতে পাওয়া যায়, তাকে বলা হচ্ছে মেসোজোম। মেসোজোম কিন্তু ইউক্যারিওটিক কোষে দেখতে পাওয়া যায় না। এখানে বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু ইউক্যারিওটিক কোষের মধ্যেও দেখতে পাওয়া যায়, আর প্রোক্যারিওটিক কোষের মধ্যেও দেখতে পাওয়া যায়, কিন্তু মেসোজোম শুধুমাত্র প্রোক্যারিওটিক কোষের মধ্যে দেখতে পাওয়া যায়। এরপর তোমাদের একটা মনে প্রশ্ন আসতে পারে যে প্রোক্যারিওটিক বা ইউক্যারিওটিক কোষ কী? তো সেটা নিয়ে তোমাদেরকে ডিটেলসে যাব। তার আগে দেখো মেসোজোমটা কি। মেসোজোম হচ্ছে কি? এক ব্যাকটেরিয়ার একটা কোষ অঙ্গাণু, ঠিক আছে? ব্যাকটেরিয়ার এক ধরনের কোষ অঙ্গাণু, ঠিক আছে? ব্যাকটেরিয়ার এক ধরনের কোষ অঙ্গাণু। এটা কাজ কি? এটার কাজ হচ্ছে কি? এটার কাজ হচ্ছে তোমার সেল ওয়ালকে সিনথেসিস করা, তাছাড়া কি ডিএনএ রেপ্লিকেশন করা, তাছাড়া কি সেল ডিভিশন। উদ্ভিদ ব্যাকটেরিয়ার মধ্যে যে সেল ডিভিশন হবে সেটার কাজও কিন্তু এই মেসোজোম করে থাকে, ঠিক আছে? এরপর দেখো এখানে কি আছে? ক্রোমোজোম। ক্রোমোজোম হচ্ছে কি? নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ অণুটা থাকে, সেই ডিএনএ অণুটা যেভাবে সুতোর মতো পেঁচিয়ে থাকে তাকে বলা হচ্ছে কি? ক্রোমোজোম। এরপর দেখো তোমাদেরকে কি বললাম, প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য কী বা কোনটা কীরকম সেই বিষয়ে তোমাদেরকে ডিটেলসে বলছি। দেখো, প্রোক্যারিওটিক আর একটা হচ্ছে ইউক্যারিওটিক, ঠিক আছে? দেখো, এটা হচ্ছে একটা কোষ। মনে রাখবে এই যে কোষটা, এটা কোষ হচ্ছে কি আমাদের যে বাড়ি বা বিল্ডিং, সেই বিল্ডিংয়ের এক একটা ইটের মতো। কারণ কি? ধরো এই একটা ছোট্ট কোষ, এরকম অনেকগুলো কোষ নিয়ে কী তৈরি হয়? একটা অর্গান তৈরি হচ্ছে। ঠিক যেমনভাবে একটা অনেকগুলো ইট নিয়ে একটা দেওয়াল তৈরি হয়, ঠিক সেই কারণেই কোষকে কিসের সঙ্গে তুলনা করা যায়? আমাদের ঘরের ইটের সাথে। অনেকগুলো কোষ নিয়ে কি হচ্ছে? অনেকগুলো ইট নিয়ে একটা দেওয়াল, অনেকগুলো দেওয়াল নিয়ে একটা রুম, অনেকগুলো রুম নিয়ে একটা ঘর। ঠিক সেরকমভাবে অনেকগুলো কোষ নিয়ে কলা, অনেকগুলো কলা নিয়ে কি আমাদের একটা অঙ্গ তৈরি হয়, অঙ্গাণু, বা এবং অনেকগুলো অঙ্গ নিয়ে কি আমাদের মানব দেহ তৈরি। ঠিক সেরকমভাবেই সেলটাও, ঠিক আছে? তো দেখো প্রোক্যারিওটিক, প্রো মানে কি? প্রো মানে হচ্ছে পুরাতন। এইখানে একটা মনে রাখা শর্ট ফর্ম, প্রো মানে পুরাতন।
আর ইউ মানে হচ্ছে নবীন। এরপর দেখো যত নতুন জিনিস আসবে তার মধ্যে সেটা বেশি ডেভেলপ থাকবে। আগেকার দিনের ফোন আর এখনকার দিনের ফোনের মধ্যে অনেক পার্থক্য। তখনকার দিনে ফোনে শুধুমাত্র ফোন করা যেত, এখনকার দিনে ফোনে আমরা ইন্টারনেট ইউজ করতে পারছি। তাহলে কি যত নতুন জিনিস আসছে জিনিসটা তত ডেভেলপ হচ্ছে। তো তার মানে কি প্রোক্যারিওটিক কোষের যে নিউক্লিয়াস, ঠিক আছে, যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটা কীরকম হয়, সেই নিউক্লিয়াসটা কিন্তু ডেভেলপ হয় না বা সংগঠিত থাকে না, কিন্তু ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসটা সংগঠিত থাকে। দেখো ব্যাকটেরিয়া, নীলাভ, সবুজ শৈবাল এগুলো হচ্ছে কি প্রোক্যারিওটিকের উদাহরণ। আর বিভিন্ন রকম যে প্রাণী কোষ আমাদের মধ্যে যেগুলো দেখতে পাওয়া যায়, বিভিন্ন প্রাণী, সেটা হচ্ছে কুকুর, বিড়াল, মানুষ, সবগুলো হচ্ছে কি ইউক্যারিওটিক কোষ। কারণ কি এদের মধ্যে নিউক্লিয়াসটা সঠিকভাবে ডেভেলপ হয়ে থাকে, ঠিক আছে। এরপর এই যে প্রোক্যারিওটিক কোষ, এদের মধ্যে যে রাইবোজোমটা থাকে, ঠিক আছে, রাইবোজোমটা হচ্ছে 70S, কিন্তু আমাদের রাইবোজোম হচ্ছে 80S। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঠিক আছে। নেক্সট দেখো শুধুমাত্র ইউক্যারিওটিক কোষে কোন উপাদানটি পাওয়া যায়, রাইবোজোম, প্লাজমা মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন নাকি সাইটোপ্লাজম। তো দেখো এই যে নিউক্লিয়ার মেমব্রেন, এটা কিন্তু ইউক্যারিওটিক কোষের মধ্যেই শুধুমাত্র পাওয়া যায়, প্রোক্যারিওটিক কোষে পাওয়া যায় না। তো দেখো নিউক্লিয়ার মেমব্রেন কি, এটা উদ্ভিদ কোষ বলো বা প্রাণী কোষ, এই দুটোর মধ্যেই পাওয়া যায়। সেটাকে বলা হচ্ছে কি নিউক্লিয়ার মেমব্রেন, যেটা নিউক্লিয়াসের মধ্যে থাকে, ঠিক আছে। তাহলে অপশান হচ্ছে কি নিউক্লিয়ার মেমব্রেন। এরপর দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেনটা কি, প্লাজমা মেমব্রেন হচ্ছে সাইটোপ্লাজম, কোষের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে এবং এক্সট্রা সেলুলার যে স্পেসটা থাকে, ঠিক আছে। তো সাইটোপ্লাজম এবং এক্সট্রা সেলুলার স্পেসের মধ্যে যে ব্যারিয়ারের কাজটা করে তাকে বলা হচ্ছে প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন কি এক ধরনের তরল পদার্থ, ঠিক আছে, এবং এই তরল পদার্থটা কি করে এই যে তরল পদার্থটা প্লাজমা মেমব্রেন কি করে, সাইটোপ্লাজম, ঠিক আছে, সাইটোপ্লাজম এবং এক্সট্রা সেলুলার, ঠিক আছে, এক্সট্রা সেলুলার যে স্পেস তার মধ্যে একটা ব্যারিয়ারের কাজ করে বা একটা বাধার কাজ করে প্লাজমা মেমব্রেন। এরপর তোমাদের কাছে প্রশ্ন থাকবে যে সাইটোপ্লাজম কি। সাইটোপ্লাজম হচ্ছে কি নিউক্লিয় পর্দা, একটা ধরো এখানে একটা কোষ আছে, তো এই যে এই নিউক্লিয় পর্দা, এই নিউক্লিয়াসটার যে পর্দাটা, এই নিউক্লিয় পর্দা এবং এই যে কোষ পর্দা, এই কোষ পর্দার মাঝে অবস্থান করা যে লিকুইডটা তাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। এটা এক ধরনের তরল। আর এক্সট্রা সেলুলার স্পেস কি, এই যে এক একটা সেলের মধ্যে যে গ্যাপটা, সেই গ্যাপটাকে বলা হচ্ছে কি এক্সট্রা সেলুলার স্পেস। বোঝা গেছে। এরপর দেখো নিচের কোন গ্রুপকে ফেনোরোগ্যাম বলা হয়, ফেনোরোগ্যাম, থ্যালোফাইট, ব্রায়োফাইট নাকি পেট্রিডোফাইট। তো দেখো এখানে অপশান কিন্তু একটাও ঠিক নয়। কারণ কি আমরা যে প্ল্যান্ট কিংডমটা জানি, ঠিক আছে, প্ল্যান্ট কিংডমকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি ক্রিপ্টোগ্যামস, আরেকটা হচ্ছে কি ফেনোগ্যাম, ঠিক আছে। এই যে ক্রিপ্টোগ্যামস এটা হচ্ছে কি ফ্লাওয়ারলেস, মানে ফুলহীন, বীজহীন প্ল্যান্ট, ঠিক আছে। তো এগুলোর অপশান হচ্ছে কি থ্যালোফাইট। এই যে ক্রিপ্টোগ্যামস এর উদাহরণ হচ্ছে থ্যালোফাইট, ব্রায়োফাইট। কিন্তু এই যে ফ্যালোগ্রাম বা ফেনোগ্যাম এটা হচ্ছে কি, এটা হচ্ছে যাদের বীজ থাকে, যেমন পাইন, ঠিক আছে, পেটুনিয়া, এই ধরনের যে উদ্ভিদগুলো তাদেরকে বলা হচ্ছে ফেনোগ্রামস। এরপর দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্যাপ্টেন উইলিয়াম হকিন্সকে 1608 সালে সুরাটে একটি কারখানা খোলার অনুমতি চেয়ে কোন সম্রাটের দরবারে পাঠান। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স, তিনি কার কাছকে এসেছিলেন, হুমায়ুন, আকবর, শাহজাহান নাকি জাহাঙ্গীর। তো মনে রাখবে জাহাঙ্গীরের সময়কালে ক্যাপ্টেন হকিন্সকে পাঠানো হয়েছিল তারা যাতে সুরাটে একটা ফ্যাক্টরি খুলতে পারে তার অনুমতির জন্য। প্রথমে তিনি অনুমতি দেননি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তিনি অনুমতি দিয়েছিলেন, ঠিক আছে, জাহাঙ্গীর। তো এবং জাহাঙ্গীর এই উইলিয়াম হকিন্সকে বা ক্যাপ্টেন হকিন্সকে একটি নামকরণ করেছিলেন, একটি নাম দিয়েছিলেন। কি নাম দিয়েছিলেন, ইংলিশ খান। এটা গুরুত্বপূর্ণ, ইংলিশ খান। পরীক্ষায় এরকমভাবে প্রশ্ন আসে যে ইংলিশ খান নামে কে পরিচিত, উইলিয়াম হকিন্স, ঠিক আছে। এই যে জাহাঙ্গীর, এই জাহাঙ্গীরের যদি বলা হয় যে অটোবায়োগ্রাফিটার নাম কি,
তুজুক ই জাহাঙ্গীর কি অটোবায়োগ্রাফিটার নাম হচ্ছে তুজু এ জাহাঙ্গীর। ঠিক আছে, এটা হচ্ছে জাহাঙ্গীরের অটোবায়োগ্রাফি এবং জাহাঙ্গীর এটা নিজে লিখেছিল। দেখো 1608 খ্রিস্টাব্দে কে বললাম, ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স এসেছিল এবং 1615 খ্রিস্টাব্দে আরও একজন এসেছিল। ঠিক আছে, 1615 খ্রিস্টাব্দে আরও একজন কে এসেছিল, টমাস রো। টমাস রো, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, টমাস রো এসেছিল। ঠিক আছে, এরপর দেখো হলদিঘাটির যুদ্ধে মহারানা প্রতাপ কোন সম্রাট সেনাবাহিনীর সাথে যুদ্ধ করেছিলেন, মোহাম্মদ শাহ, হুমায়ুন, ইব্রাহিম লোদি নাকি আকবর। তো হলদিঘাটির যুদ্ধ জানো তোমরা 1576 সালে হয়েছিল। কার কার মধ্যে হয়েছিল, মহারানা প্রতাপ ভার্সেস আকবরের সাথে হয়েছিল। তো মহারানা প্রতাপ কার সৈন্যের সাথে লড়াই করেছিল, আকবরের সাথে। এরপর দেখো তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে মানে এই হলদিঘাটির যুদ্ধটা কেন হয়েছিল। তো তার জন্য তোমাদেরকে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের ম্যাপটা। ঠিক আছে, ভারতবর্ষের ম্যাপটা একটু সময় লাগবে আঁকতে, একদম পারফেক্ট করা তো পসিবল নয় আমার পক্ষে, যতটা সম্ভব করছি, তোমরা একটু ওয়েট করো। ঠিক আছে, কারণ এই ম্যাপটা না হলে তোমরা একটুও বুঝতে পারবে না কিছু, ইতিহাস ম্যাপ ছাড়া বোঝা পসিবল নয়, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, যতটা সম্ভব এঁকেছি। এরপর দেখো এইখানে আছে দিল্লি, এইখানে আছে গুজরাট, এইখানে আছে রাজস্থান। ঠিক আছে, দিল্লির অবস্থানটা একটু ভুল হয়ে গেল, কারণ কি দিল্লি এত উপর নিচে নয়, দিল্লির অবস্থানটা ঠিক এরকম জায়গায়। কই রে বাবা, এইখানে হচ্ছে কি দিল্লি, এখানে রাজস্থান, এখানে হচ্ছে গুজরাট। তো দেখো আকবর কোথায় আছে, দিল্লিতে বসে আছে। ঠিক আছে, কিন্তু সামুদ্রিক পথে যদি আকবরকে ব্যবসা করতে হয় তাহলে কিন্তু এই গুজরাটকে ব্যবহার করতে হবে, কারণ কি এখানে পুরোটাই সমুদ্র। ঠিক আছে, আর এই রাজস্থানের মধ্যে এরকম একটি জায়গায় আছে কি, এই জায়গাটার নাম হচ্ছে মেবাড়। ঠিক আছে, এই মেবাড়ের রাজা কে ছিল, মেবাড়ের রাজা ছিল মহারানা প্রতাপ, মহারানা প্রতাপ। ঠিক আছে, একজন রাজপুত রুলার, এবং দিল্লিতে কে বসছিল, আকবর। তো দেখো এরপর কেসটা কি হয়েছে, আকবর এদিকে যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি করতে চাইছে, কিন্তু মাঝে মহারানা প্রতাপ এই আকবরকে সেই রাস্তাটা করতে দিচ্ছে না। তার কারণে কি, একটা যুদ্ধ হয় যেটা হলদিঘাটি যুদ্ধ নামে পরিচিত। ঠিক আছে, আকবর অনেকবার চেয়েছিল নানা রকম ট্রিটির মাধ্যমে মহারানা প্রতাপকে, নানা রকম যে সমঝোতা বা ডিল হয় না, সেই ডিল করার মাধ্যমে কিন্তু মহারানা প্রতাপকে নিজের দিকে আনার, কিন্তু মহারানা প্রতাপ তিনি একজন অত্যন্ত পরাক্রমশালী ব্যক্তিত্ব ছিলেন। ঠিক আছে, তো তিনি সবসময় চাইতেন যে তিনি কিন্তু কোনোদিনও এই মুঘলদের কাছে নিজেকে নত করতে চাননি। তার কারণে কি, তিনি সবসময় এটির বিরোধিতা করেছেন এবং তিনি ইতিহাসের পাতায় একজন মানে শক্তিশালী যোদ্ধা হিসাবে কিন্তু পরিচিতি পেয়েছেন। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্নটা কি, পরবর্তী প্রশ্ন আছে অম্বরের শাসক সাওয়াই জয়সিং যন্তর মন্তর নামে 5টি জ্যোতির্বিজ্ঞানের মানমন্দির নির্মাণ করেছিলেন। ঠিক আছে, যন্তর মন্তর কি, অ্যাস্ট্রোনমিক্যাল কতকগুলো ইউনিট বলে জানা যায়। নিচের কোন শহরে এই যে যন্তর মন্তরটা নেই, বারাণসী, উজ্জৈন, উদয়পুর নাকি মথুরা। তো দেখো অ্যান্সার হচ্ছে উদয়পুর। 5টা যন্তর মন্তর আছে। ঠিক আছে, 5টা কোথায় কোথায় আছে, একটা আছে দিল্লিতে আছে, জয়পুরে আছে মানে রাজস্থানের জয়পুর, উজ্জৈন মধ্যপ্রদেশের উজ্জৈন, এবং মথুরা। ঠিক আছে, উজ্জৈন, মথুরা এবং বারাণসী, এই যে 5টা এরিয়া, এই 5টা এলাকাতে কিন্তু যন্তর মন্তর আছে। যন্তর মন্তরটা কি বললাম, অ্যাস্ট্রোনমিক্যাল বা জ্যোতির্বিজ্ঞানের তথ্য, যেখানে সৌর ঘড়ির মাধ্যমে অনেক কিছু নির্ণয় করা হয়। ঠিক আছে, এরপর দেখো মুঘল সাম্রাজ্যের ভূমি রাজস্ব ব্যবস্থার রেফারেন্সে ড্যাশ শব্দটি পরিমাণ মূল্যায়নে করা হয়েছিল, মানে নিচের কোন যে শব্দটি আছে যেটা জমির রাজস্ব পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল, বঞ্জার, পোলাজ, হাসিল নাকি জামা। তো অ্যান্সার হচ্ছে কি জামা। এই যে বঞ্জার, পোলাজ এবং হাসিল, ঠিক আছে, এইগুলো হচ্ছে কি যে তখনকার যে জমি ছিল, এই জমিকে 4 ভাগে ভাগ করা হতো। ঠিক আছে, তখনকার মুঘল আমলে জমিকে 4 ভাগে ভাগ করা হতো। একটা হচ্ছে কি, একটা হচ্ছে পোলাজ, আরেকটা কি, আরেকটা হচ্ছে পার্তি। ঠিক আছে, আরেকটা হচ্ছে চাচার, আরেকটা হচ্ছে বঞ্জার।
বঞ্জার মানে কি, যেখানে চাষবাস প্রায় হয় না। চাচার কি, চাচার হচ্ছে ধরো যে বছর রোপণ হবে তার আগে 3-4 বছর কোনো রকম চাষ হয়নি, সেই সব জমিকে বলা হয়তো চাচার। এবং পোলাজ কি, মানে পোলাজ হচ্ছে ধরো একটা কোনো কিছুর চাষ করা হয়েছে তার সাথে যদি আরও অন্য কিছু চাষ করা হয় তখন সেটা সেই জমিটাকে বলা হচ্ছে পোলাজ। এরপর দেখো নিচের মধ্যে কে বাদশাহনামা বইটির লেখক? জালাউদ্দিন বারানি, আবুল ফাজি, নাকি গুলবদন বেগম, নাকি আব্দুল হামিদ লোহরি? তো বাদশাহনামা এই বইটির লেখক হচ্ছেন কে? আব্দুল হামিদ লোহরি। আব্দুল হামিদ লোহরিকে একজনকে পর্যটক এবং শাহজাহানের, ঠিক আছে, শাহজাহানের সময়ের কি তিনি একজন রাজ ঐতিহাসিক, ঠিক আছে, একজন ঐতিহাসিক ছিলেন কে? আব্দুল হামিদ লোহরি, এবং তিনিই এই বইটি লিখেছিলেন। কি নাম বইটির? বাদশাহনামা। এরপর দেখো আবুল ফজল, এটা হচ্ছে ফজল, ঠিক আছে। আবুল ফজল কে ছিল? আবুল ফজল দেখো, আবুল ফজল ছিল আকবরের যে নবরত্ন, সেই নবরত্নের মধ্যে একজন ছিল। তিনি অনেকগুলি বই লেখেন, তার মধ্যে আকবরনামা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, আকবরনামা। এবং আইনি আকবরকে তিনি কি করেছিলেন? পার্সিয়ান ভাষাতে ট্রান্সলেটও করেছিলেন। এরপর দেখো আরেকজন ছিল গুলবদন বেগম। ইনি কি লিখেছিলেন? হুমায়ুন নামা বইটি লিখেছিলেন, ঠিক আছে, হুমায়ুন নামা। গুলবদন বেগম কে ছিলেন? বাবরের কন্যা এবং হুমায়ুনের বোন, ঠিক আছে। বাবরের কন্যা ছিলেন কি? গুলবদন বেগম। এরপর আরেকজন কে ছিলেন? জালাউদ্দিন, কি নাম ছিল? জালাউদ্দিন বারানি। এই জালাউদ্দিন বারানি কে ছিল? মোহাম্মদ বিন তুগলক তার সময়কালের হিস্টোরিয়ান, ঠিক আছে, মোহাম্মদ বিন তুগলক, হিস্টোরিয়ান অফ মোহাম্মদ বিন তুগলক। এনার লেখা বইটির নাম কি? তারিখ ই ফিরোজ শাহী। এনার লেখা বইটির নাম কি? তারিখ ই ফিরোজ শাহী, ঠিক আছে। নেক্সট দেখো থার্মোডাইনামিক্সের প্রথম সূত্রটি কেবল কিসের ক্ষেত্রে? চার্লস ল, নিউটন ল অফ কুলিং, দ্য ল অফ হিট এক্সচেঞ্জ, নাকি দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি? তো দেখো থার্মোডাইনামিক্স এই নিয়ে তোমাদেরকে এখনও ক্লাস করানো হয়নি, তো আশা করছি একটা ফিজিক্সের ক্লাস নেব, সেখানে তোমাদেরকে এসব করানো হবে, ঠিক আছে। তো এটার অ্যান্সারটা হচ্ছে কি? দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি। নেক্সট দেখো কি, নেক্সট প্রশ্ন আছে, দুটি দেহের মধ্যে তাপ প্রবাহের গতিপথ নিচের কোনটির উপর নির্ভর করে? দুটো বডি, ঠিক আছে, ধরো এই দুটো বডির মধ্যে যে টেম্পারেচার এক্সচেঞ্জ হচ্ছে, দুটো বডি বলতে দুটো বস্তু, ঠিক আছে, তাদের এই যে গতিপথটা, প্রবাহের যে গতিপথ, এটা কিসের উপর নির্ভর করে? তাদের স্পেসিফিক উত্তাপের উপর, নাকি তাদের লেটেন্ট হিটের উপর, নাকি তাদের টেম্পারেচারের উপর, নাকি কতটা এরিয়ার মধ্যে আছে সেটার উপর? তো মনে রাখবে দুটো বডির মধ্যে যে টেম্পারেচারের যে প্রবাহ, সেটা ডিপেন্ড করে তাদের টেম্পারেচারের উপর। মনে রাখবে এখানে গুরুত্বপূর্ণ বস্তু যে হাই টেম্পারেচার থেকে, মানে টেম্পারেচার সবসময় হাই টেম্পারেচারের থেকে লো টেম্পারেচারের দিকে ফলো করে, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো শব্দ কোন এককে পরিমাপ করা হয়? ওয়াট, পাস্কাল, ফ্যারাডে, নাকি ডেসিবেল? তো দেখো যারা আইপিএল খেলা দেখছো বিশেষ করে, তখন দেখতে পাবে যে বিরাট কোহলি নামলে কত ডেসিবেল আওয়াজ হচ্ছে দেখাচ্ছে, ধোনি নামলে কত ডেসিবেল আওয়াজ হচ্ছে, কোনো সময় রোহিত শর্মার ক্ষেত্রেও দেখা যাচ্ছে। তো ঠিক আছে, তো মনে রাখবে যে শব্দ, এই শব্দটাকে পরিমাপ করা হয় ডেসিবেলের মাধ্যমে। ওয়াটের মাধ্যমে কি করা হয়? ওয়াটের মাধ্যমে ইলেকট্রিক পাওয়ারকে পরিমাপ করা হয়। পাস্কালের মধ্যে কি করা হয়? প্রেসার বা স্ট্রেস। দেখো স্ট্রেস মানে আমরা কি বলি, যে মাথার মধ্যে প্রচুর বোঝ, এই যে তোমার বোঝ, এই যে বোঝটা যে একটা প্রেসার দিচ্ছে, ঠিক সেই প্রেসারটাকেই বলা হয় স্ট্রেস। এই প্রেসারের যে পরিমাপ করা হয় সেটার এককটা হচ্ছে কি? পাস্কেল। এবং ফ্যারাডের মধ্যে কি করা হয়? কোনো কিছু যে চার্জ, ইলেকট্রিক চার্জ হয় না, সেই চার্জ এর একক হচ্ছে ফ্যারাডে। এরপর দেখো গতির এসআই একক কি? মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার সেকেন্ড, কিলোমিটার পার ঘন্টা, নাকি মিটার পার ঘন্টা? এটা নিয়ে তোমাদেরকে বারবার বলেছি যে গতির এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এরপর দেখো
বায়ু টারবাইন ড্যাশ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে, অর্থাৎ টারবাইন তার নিজের কাজের মাধ্যমে কোন শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করেন, কেমিক্যাল শক্তিকে, নিউক্লিয়ার শক্তিকে, গ্র্যাভিটেশনাল শক্তিকে নাকি কাইনেটিক। তো মনে রাখবে যে বায়ুর যে টারবাইন আছে তার কাজ হচ্ছে কাইনেটিক এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে পরিবর্তন করা। কাইনেটিক এনার্জি কি, কোনো একটা স্থির বস্তুকে নড়াতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হচ্ছে কাইনেটিক এনার্জি। এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। তো দেখো আজকে যে প্রশ্নগুলো ছিল ম্যাক্সিমাম বিজ্ঞান থেকে তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করানো হলো। আশা করি এই যে আগামী দিনে যে পরীক্ষাগুলো আছে সেখানে কিন্তু এই ধরনের প্রশ্নই আসবে, কারণ কি এই প্রত্যেকটা প্রশ্ন এসএসসির প্রিভিয়াস ইয়ার থেকে করেছি, ঠিক আছে। তো তোমাদের যদি এইগুলো ডিটেলস পিডিএফ প্রয়োজন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। এবং ক্লাসটা যদি তোমাদের ভালো লাগছে এবং তোমরা যদি চাইছো যে আরও যে বাকি 12টা এখনও প্র্যাকটিস সেট রয়েছে সেগুলো তোমরা যদি চাও তাহলে অবশ্যই ক্লাসটিকে তোমার বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো এবং কমেন্ট করে জানাও, ঠিক আছে। তো আজকে ক্লাসটা এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ, জয় হিন্দ।